জুলাইয়ের পক্ষে শক্তির মধ্যে ফাটল জিনিসটাকে ফাটল মানে ইন্টারেস্ট না, ফাটল আকারে দেখে না। প্রত্যেকের আলাদা আলাদা পলিটিক্যাল ইয়ে আছে, কি বলে যে লক্ষ্য আছে, তো সেই জায়গা থেকে মতবিরোধ আছে। হ্যাঁ, এটা তো থাকা খুব স্বাভাবিক, এটা তো বহুমত থাকবে, একটা গণতান্ত্রিক সমাজে বহুমত থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং বহুমত একটা গণতান্ত্রিক সমাজে একসাথে থাকবে, বিরোধিতা করবে, এর মধ্য দিয়ে আবার একসাথে চলবে, মানে বিরোধিতার মধ্যে এক ধরনের আবার ঐক্য থাকবে, এইটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। তো ফ্যাসিস্টরা চলে যাওয়ার পরে আমরা তো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় মানে কাঠামোর মধ্যে এখন মানে গণতান্ত্রিক একটা ধরেন বোঝাপড়ার মধ্যে আছি, কাঠামো গণতান্ত্রিক হয়নি। এখন সরকারের জন্য চ্যালেঞ্জের জায়গাটা যদি আমি বলতে চাই, এইটা যেহেতু আমি বিরোধী দলের রাজনৈতিক কর্মী, এটা কিছুটা একপেশে মনে হতে পারে, কিন্তু আমি এই কথাগুলো আমাদের বলে যেতে হবে, কারণ ফর নেক্সট কিংবা সামনের সময়ে এই জিনিসগুলো আরও বেশি পরিষ্কার হতে হবে। একটা তো হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থাটা, এইটার ব্যাপার তো আছেই। পাশাপাশি ধরেন আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু নির্বাচনের আগে আমরা পুরো ইন্টারিম সময়ে যে কথাগুলো আমরা বলছিলাম, আমাদের প্রধান জায়গাগুলো কি ছিল? প্রধান জায়গাগুলো ছিল হচ্ছে যে আমরা হচ্ছে বিচার লাগবে, সংস্কার লাগবে। এখন বিচারিক যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে যেভাবে চলতেছে, এটাকে নিয়ে খুব বেশি ধরেন মানে কি বলে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, খুব বেশি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। এখানে একটু ডিমেতালে আছে, সম্ভবত কিছু জায়গাতে অদক্ষতা আছে, না হলে হাসানুল হক ইনুর রায়টা যেভাবে হলো এটা এরকম হওয়ার কথা না, কারণ হাসানুল হক ইনু ওয়ান অফ দ্য মেইন কালপ্রিট, এটা আমরা মোটামুটি মানে এই ইঙ্গিতগুলোতে আপনি কিসের আলামত পাচ্ছেন? না, এখানে একটা অদক্ষতা আমি দেখতে পাচ্ছি, মানে এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, না হলে কেন এরকম অদক্ষতা কেন এটা প্রমাণ করতে ওনারা ব্যর্থ হচ্ছেন এই জায়গাটা, কারণ আমরা খোলা চোখে যেটা দেখতে পাচ্ছি, কেন এটা প্রমাণে আসছে না, এটা একটা যেমন জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ধরেন সংস্কার নিয়ে সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে। সরকার সংস্কারের কমিটমেন্ট করেছে, কিন্তু শুরুতেই তারা অনেকগুলো কমিটমেন্ট ব্রেক করেছে, অনেকগুলো জায়গাতে তারা গড়িমসি করছে, নিজেরা প্রতারিত হওয়ার কথা বলে তারা জনগণের সাথে প্রতারণা করছে। এইগুলো তাদের সামনের দিনে মানে খুব চ্যালেঞ্জ আকারে হাজির হবে। আপনি জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, জনগণ আপনাকে যে রায় দিয়েছে, আপনি এই কমিটমেন্ট যদি রক্ষা না করেন, জনগণের রায়কে যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে আবার তো আপনার জনগণকে ফেস করতে হবে। এবং ইন দ্য মিন টাইম অর্থনীতির যে ধরেন দশা আছে, এর মধ্যে দিয়ে আবার একটা বড় সাইজের বাজেট দেওয়া হয়েছে। ধরেন 20% বাজেটের একটা অংশ 20% বাড়ানো হয়েছে, যেটা আপনার ধরেন হিউজ। কিংবা 3 লক্ষ কোটি টাকার হচ্ছে আপনার কি বলে এডিপি, 1,70,000 কোটি টাকা হচ্ছে গিয়া থোক বরাদ্দ সরাসরি সরকার মানে প্রধানমন্ত্রীর হাতে থাকতেছে। সব মিলে এইটা ধরেন যে পরিমাণ কালেকশন করার টার্গেট ধরা হয়েছে, সেইটা কখনোই আমরা এটা কালেকশন করতে পারিনি, যেটা আগের বারের কালেকশনের টার্গেটের তুলনায় 20% বেশি। তার মানে হচ্ছে যে বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ এগুলো বাড়বে। সব কিছু মিলিয়ে ধরেন বিদ্যুতের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো করতে পারেনি, যথেষ্ট পরিমাণ লোডশেডিং আছে। পাশাপাশি বিদ্যুতের বিলের উপরে একটা ধরেন ব্যাপক রকম ধরেন নৈরাজ্য চলতেছে। এই নৈরাজ্যের ব্যাপারে সরকার কি উদ্যোগ নিচ্ছে আমরা এখনো জানি না। তারপরে ধরেন এই যে বাজেটের এইটা ফিল আপ করার জন্য যেভাবে করের জাল, ট্যাক্সের জাল যেভাবে ছড়ানো হয়েছে, এটাকে কিভাবে ওনারা সামাল দিবে, কারণ এটার ইম্প্যাক্ট তো বাজারে গিয়ে পড়ছে। আপনি একদিকে ধরেন মানে কি বলে যে সোশ্যাল সিকিউরিটির জন্য বিভিন্ন কার্ড দিবেন, 8-10টা কার্ড অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আবার আরেকদিকে ধরেন ট্যাক্স বাড়িয়ে নিম্ন মধ্যবিত্তের উপরে চাপ প্রয়োগ করবেন স্বাভাবিকভাবে। এটাও তো ঠিক যে সরকার যে অবস্থায় অর্থনীতিটা পেয়েছে, আপনাকে ওই মাইলেজটা তো ওই বাফারটা টাইমটা তো দিতে হবে, টাইম দিতে হবে, কিন্তু আপনি এখন বাড়ালেন কেন? 20% কেন বাড়ালেন? এটা তো দরকার নেই, আপনি আগে স্টেবল করেন, খুব সিম্পল ব্যাপার। আরেকটা জায়গা হচ্ছে যে আপনার ধরেন 3 মাস, আমি আজকে একটা রিপোর্টে দেখলাম 3 মাস ধরে মূল্যস্ফীতি 9-এর উপরে। তো এখন এইটাকে আবার ধরেন কমিয়ে আনা সরকারের যে টার্গেট, এটা তো হিউজ একটা গ্যাপ। কিন্তু প্রত্যেকটা জিনিস সরকারের জন্য চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, এই যে পতিত ফ্যাসিস্ট এবং তাদের যে ধরেন মানে আশ্রয়দাতা, যারা হচ্ছে এখন পুরোপুরি কি বলে যে ওই অর্থে বাংলাদেশের যেটাকে বন্ধু রাষ্ট্র বলা হয়তো, কিন্তু অল আসপেক্টে যেটা বাংলাদেশের শত্রু রাষ্ট্র, এই পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ওইখানে বসে অপারেট করতেছে। তাদের বিরুদ্ধে যে লড়াইটা, সেটার জন্য আবার ধরেন গণঅভ্যুত্থানের সকল শক্তিকে এখানে একত্র রাখতে পারা কিংবা তাদের পক্ষে রাখতে পারা, সবগুলো জিনিস মিলিয়ে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আসলে আছে। আপনার ধরেন এই যে বিচারিক প্রক্রিয়ার একটা চ্যালেঞ্জ, সংস্কারের বিষয়টা কি হবে, গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে কিনা এটা একটা চ্যালেঞ্জ। আপনার ধরেন অর্থনীতিকে ঠিক জায়গায় নিতে পারা, এই যে এত বড় বাজেট এটা বাস্তবায়ন করতে পারা একটা চ্যালেঞ্জ, বিদ্যুৎ সহ আইন শৃঙ্খলা মানে কি বলে যে পরিস্থিতি সহ সব মিলিয়ে, এবং হচ্ছে যে এই যে পতিত ফ্যাসিস্টদের সাথে যে আগামী দিনে এই লড়াই তো শেষ হচ্ছে না,
এটা আরো অন্তত কিছুদিন চলবে, তো এই সময় পর্যন্ত এই ঐক্যটা ধরে রাখা, সব মিলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি